চট্টলা টিভির দর্শকদের শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমাদের নিয়মিত আয়োজন শিল্পীর সাথে আলাপন অনুষ্ঠানে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় মিউজিশিয়ান, চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি প্রবীর দত্ত সাজু। চলুন কথা বলা যাক তার সাথে। কেমন আছেন আপনি? হ্যাঁ নাসিমা, ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপনার বর্তমান সময়টা কেমন যাচ্ছে? বর্তমান সময়টা আসলে অ্যাকচুয়ালি সব দিকে বলতে গেলে তো কারোরই ভালো যাচ্ছে না। সেই হিসেবে মন্দের ভালোর মতো আছি, মোটামুটি যাচ্ছে। খুব বেশি ভালো না, খুব খারাপও না, মোটামুটি অবস্থায় আছি। আপনি তো মিউজিক নিয়ে কাজ করছেন। মিউজিক নিয়ে কাজ করতে আপনার কেমন লাগে? খুবই ভালো লাগে। এটা আমার পেশন, আমার প্রাণ, অনেকটা নিঃশ্বাসের মতোই। খুবই ভালো লাগে এক কথায়। মিউজিক কি কখনো মানে আপনি তো অনেক বছর ধরে মিউজিক নিয়ে কাজ করছেন, কখনো কি এত বছরের মনে হয়েছে যে মিউজিক আমি আগামীকালই ছেড়ে দিব? না, ওরকম মনে হয়নি, কারণ এটা আসলে একটা নেশার মতোই হয়ে গেছে। আবার মনের খোরাক। ধরুন যেমন আমরা নিয়মিত খাবার না নিলে অসুস্থ হয়ে যাব, ঠিক গান বাজনা বা মিউজিকটা এমনই হয়ে গেছে, ওটার সাথে টাচে না থাকলেই মনে হয় আমি অসুস্থ হয়ে যাব। সেই কারণে এটা ছেড়ে দেওয়ার চিন্তা কখনোই করতে পারিনি। হয়তো অন্য কিছুতে জড়িত আছি, বাট এটা ছেড়ে দেবো এটা কখনোই ভাবতে পারি না এখনও। মিউজিকের পাশাপাশি আপনি কি করছেন? মিউজিকের পাশাপাশি আমি ছোটোখাটো কিছু বিজনেস করি, অন্য ব্যবসা আছে। এটা পোর্ট রিলেটেড, ক্যারিং এবং সিএনএফ রিলেটেড কিছু ব্যবসায় আমি জড়িত আছি। তবে সেটা মুখ্য নয়। আমি গান বাজনাকে মিউজিককেই মুখ্য হিসেবে ভাবছি, এখনও ভাববো, এমনই। আমি খুবই আগ্রহের সাথে যেটা জানতে চাচ্ছি, আপনি তো একজন জনপ্রিয় মিউজিশিয়ান। কত বছর ধরে আপনি এই প্রফেশনাল মিউজিক নিয়ে কাজ করছেন? আমি প্রায় 25 বছর হবে প্রফেশনালি মিউজিক করছি। এর আগে আনপ্রফেশনালি বাজিয়েছি বিভিন্ন সংগঠনে, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলোতে। ওটাতে কোনো মনিটরি ব্যাপার ছিল না, কোনো প্রফেশনালিজম বা কমার্শিয়াল কোনো অ্যাটাচমেন্ট ছিল না আর কি। 25 বছর ধরে ধরুন আমি কমার্শিয়াল অ্যাটাচমেন্টে আছি, প্রফেশনালি বাজাচ্ছি। আপনি তো 25 বছর ধরে প্রফেশনালি কাজ করছেন। এর আগে আপনি বিভিন্ন ধরনের প্রোগ্রামে কাজ করেছেন, ওইখানে কি পারিশ্রমিক পেতেন? না, ওটা আসলে পারিশ্রমিকের কোনো ব্যাপারই তখন ছিল না। আমরা বিভিন্ন সংগঠনের সাথে আমি তখন থেকে জড়িত ছিলাম। ওখানে আমাদের বিভিন্ন সংগঠনের প্রোগ্রামগুলো হতো, যেগুলো নিজেদের পকেট থেকে টাকা দিয়েই করতে হতো। আমি পাশাপাশি তখন থিয়েটার কর্মীও ছিলাম, থিয়েটার করতাম। আমার থিয়েটার গ্রুপ হচ্ছে নান্দিকার। তো আপনারা তো জানেনই আসলে ওই সেক্টরটাতে নিজেদের থেকে টাকা দিয়েই চট্টগ্রামের ওই কালচারটা এখনও অনেকটা, সকল কর্মীরা, সংস্কৃতি কর্মীরা ওই সেক্টরটাতে কমার্শিয়াল অ্যাটাচমেন্টে যেতে পারে না, সকলেই নিজেদের থেকে দিয়েই কাজটা করতে হয়। ওভাবে করে এসেছি। এর পরবর্তীতে যখন আমি ফুল প্রফেশনালি চিন্তাভাবনা করছি আমি কমার্শিয়ালি এটাতে যাব, তখন থেকে আমি এটার বিনিময়ে আয় করছি। আপনি তো থিয়েটারে ছিলেন, থিয়েটারের কোনো প্রযোজনার কাজে আপনি কি ছিলেন? না, আমি কোনো প্রযোজনার কাজে ছিলাম না, আমি অভিনেতা হিসেবে ছিলাম, বিভিন্ন পার্টগুলো করতাম। আমাদের প্রডিউসার, আমাদের চিফ ছিলেন, এখনও আছেন অলোক ঘোষ পিন্টু, হয়তো আপনারা শুনবেন, নান্দিকারের। ওনার কাছ থেকে আমরা কাজ শিখেছি। পাশাপাশি কিছু স্কুলিং ওয়ার্কশপ হতো তখন, করাতেন অলোক ঘোষ পিন্টু, উনি করাতেন। পাশাপাশি আহমেদ ইকবাল ভাই, ইঞ্জিনিয়ার আহমেদ ইকবাল হায়দার 21 পদক পেলেন এদিনকার, ওনার অনেক ওয়ার্কশপ আমি করেছি। ওনাদের সান্নিধ্য পেয়েছি মিউজিকের পাশাপাশি। এই অভিনয়ে তো আপনি তো অভিনয় করেছেন, কোন কোন ক্যারেক্টারে আপনি অভিনয় করেছেন? তখন আমি আসলে ওখানেও মিউজিক রিলেটেড ক্যারেক্টারগুলো আমি খুব পছন্দ করতাম, ওগুলো করতাম। আমাদের কিছু পথনাটক ছিল, যেগুলো আমরা বিভিন্ন রাস্তাতে পথে শো করতাম চট্টগ্রামের বিভিন্ন, যেমন আমাদের শহীদ মিনারের সামনে, ঢাকাতে টিএসসির মোড়ে, ইউনিভার্সিটির সামনে। হ্যাঁ, ওখানে বিশেষ করে যেগুলোতে মিউজিক পার্টগুলো ছিল, ধরুন আমি একটা ঢোল নিয়ে বাজিয়ে ক্যারেক্টারগুলো করতাম, ঘুরে নেচে বাজাতাম। ওই ধরনের ক্যারেক্টারগুলো আমি বেছে নিতাম। আমি আমার যেগুলো ডায়লগগুলো থ্রো করতে পারতাম, পাশাপাশি আমার এই কোয়ালিটিটা, এই জিনিসটাও আমি বাজিয়ে দেখাতে পারতাম। আমার ওই ধরনের ক্যারেক্টারগুলো ভালো লাগতো। এরপরে আরও বেশ কিছু অন্যান্য প্রোডাকশানে কাজ করেছি, যেমন ধরুন নান্দিকারের জ্ঞান বৃক্ষের ফল একটা নাটক আছে, ওটাতে আমি জমিদারের ছেলে একটা ক্যারেক্টার করেছি অনেক বছর। ওই ক্যারেক্টারের কাহিনী কি ছিল? ওটা খুব সুন্দর একটা কাহিনী, বিশেষ করে একটা প্ল্যানচেট
আপনি তো জানেন প্ল্যানচেট, ওইটার উপর নির্ভর করেই তৎকালীন জমিদাররা প্ল্যানচেট করতো, পূর্বপুরুষদের ডেকে আনতো এবং ওটার উপর ইস্যু করেই ওনাদের মানে বর্তমান যেই বংশধররা ছিল, ওনার ছেলে বা মেয়ে, ওনারা বিভিন্ন রকম চাহিদা থাকতো। যেমন আমি জমিদারের ছেলে, আমি সবসময় ক্লাব মেনটেন করব, আমাকে ওই জমিটা দিতে হবে, ওটা দিতে হবে। তখন আমার এগুলোকে পাশ কাটানোর জন্যই আমার বাবা মানে জমিদার সাহেব উনি পূর্বপুরুষদেরকে প্ল্যানচেটের মাধ্যমে ডেকে আনতো এবং ওনাদের পরামর্শ অনুযায়ী উনি এই জিনিসগুলো চালাতো, করতো, যে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা, ওইটা ছিল মূল কাহিনী ওই জ্ঞান বৃক্ষের ফল গল্পটার। আপনি তো একই সাথে মিউজিক এবং অভিনয় দুইটাই করেছেন। হ্যাঁ। কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, মিউজিক নাকি অভিনয়? আসলে অভিনয়টাকে তো আমি এত বছর ধরে নিতে পারিনি, একটা সময় আমাকে ওখান থেকে আসলে সরে আসতে হয়েছে বিভিন্ন কারণে, পারিবারিক কারণ বলুন, লেখাপড়ার জন্য বলুন। এরপর একটা বিশাল গ্যাপ পড়েছে। মিউজিকটা পাশাপাশি ছিল, তখন তো আমি কমার্শিয়াল মিউজিক তো করতাম না। যখন আমি কমার্শিয়ালে চলে এসেছি তখন তো আর নাটকের চিন্তা করতে পারছি না, তখন একটা গ্যাপ পড়ে গেছে। হয়তো আজকে এখনও যদি আমি থিয়েটার জগতে লেগে থাকতাম, ওখান থেকে হয়তো আমি প্রফেশনাল চিন্তা করতাম, চট্টগ্রাম ছেড়ে ঢাকা যাব বা ঢাকা ছেড়ে কোনো একটা জায়গায়, হয়তো তখন একটা আমার প্রফেশন বা ওটা একটা কমার্শিয়াল ক্ষেত্র আমার তৈরি হয়ে যেত। যেহেতু আমি ওটা করিনি, আমি দীর্ঘ সময় এটাতেই পড়ে গেছি, মিউজিক নিয়ে আছি, আজকে 25টা বছর কাটিয়ে দিয়েছি। সো আমি এখন এটাতে কমফোর্ট ফিল করছি। একজন শিল্পী যখন গান প্রেজেন্ট করে, মানুষের মনের কথাকেই কিন্তু সে গানের মাধ্যমে প্রেজেন্ট করে। রাইট। মানে মানুষের মনের কথাটাকে অনুভূতি দিয়ে প্রকাশ করতে আপনার কেমন লাগে? এটা চমৎকার লাগে, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। মানুষের অনুভূতি যেমন গানের মাধ্যমে প্রকাশ করা যায়, তেমনি একটা বাদ্যযন্ত্রের মাধ্যমেও কিন্তু প্রকাশ করা যায়। দেখুন, গানটা শুধু যদি গানে গাওয়া হয় তাহলে একরকম লাগবে, আর যদি ওটার সাথে বাদ্যযন্ত্র পড়ে তখন কিন্তু ওটা মানটা অনেক বেড়ে যায়, ওটা অনেক শ্রুতিমধুর হয়, অনেক গ্রহণযোগ্যতা পায় আর কি। তো সেক্ষেত্রে একটা গানের সাথে যখন একটা মিউজিক পড়ে, একটা ইনস্ট্রুমেন্ট বাজে, তখন গানটা অনেক গ্রহণযোগ্যতা আসে এবং ওটা মনের ভাব অনেক বেশি প্রকাশ করতে পারে, এটা আমার ধারণা। শুরুতেই আমি একটা সংগঠনের কথা বলছিলাম, চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা, যেটার সভাপতি আপনি। আপনি এই যে সভাপতির দায়িত্বে আছেন, কি কি কাজ করেন আপনার সংগঠনের জন্য? আসলে এই সংগঠনের দীর্ঘ 4 বছর আমি সাধারণ সম্পাদক ছিলাম, 2012 সাল থেকে 2013। এরপরে আবার নতুন কমিটিতে আমাদের সদস্যরাই আমাকে উপযুক্ত মনে করে আবার নিয়ে আসেন। আমি ওটা মাথা পেতে নিয়ে আবার 14-15 2 বছর আমি আবার সাধারণ সম্পাদক ছিলাম। এরপরে গ্যাপ গেছে। গ্যাপের পরে 2019-20 আমি নির্বাচিত হই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে। 2019-20-এর পরে আবার 21-22-এ পূর্ণ নির্বাচন হয় আমাদের সংগঠনের। এই গত কোভিডটা যাওয়ার পরপরই আমাদের ডিসেম্বর মাসে আমাদের নির্বাচনটা হয়, গত ডিসেম্বরে। ওইখানে আমি নির্বাচন করেই আমি আবার সভাপতিত্ব পদটা নিয়েছি। এবং আসলে সাধারণ সম্পাদকের কাজ আর সভাপতির কাজের মধ্যে কিছুটুকু পার্থক্য থাকলেও বেশি পার্থক্য নেই, উভয়েই হচ্ছে কি খুবই দায়িত্বশীল। যেমন আমার পদটা, সভাপতির পদটা, আমি মনে করি কি আগে যে সাধারণ সম্পাদক পদে ছিলাম হয়তো আমাকে সব দিক দিয়ে দৌড়াতে হয়েছে, কিন্তু একটা সিদ্ধান্ত বা একটা ডিসিশন, ওটার জন্য আমাকে সভাপতির দিকে তাকিয়ে থাকতে হতো। উনি সর্বক্ষমতার মানে একদম সবার সিনিয়র, উনি গুরুজন, উনি মুরব্বী, উনি শেষ সিদ্ধান্তটুকু দেবেন। তো ওই জায়গাটাতে এসে আমার এখন মনে হয় আমি আরও একটা ভারী জায়গায় পড়ে গেছি, কারণ আমার সিদ্ধান্তটাই শেষ সিদ্ধান্ত, যেটা সাধারণ সম্পাদক নিয়ে আরও কার্যকরী কমিটির সকল সদস্যরা মানতে বাধ্য, নিয়ম অনুযায়ী অ্যাকর্ডিং টু আমাদের যেটা আমাদের সংগঠনের সংবিধান যেটা আছে, গঠনতন্ত্র যেটা আছে, ওইটা অনুযায়ী আমার এই কথাটা। সেই হিসাবে আমি প্রতিটা সিদ্ধান্ত এবং প্রতিটা ক্ষেত্রেই আমি মনে করি কি আমার দায়িত্ব অনেক বেশি, কারণ কি সব শেষে আমাকে সিদ্ধান্তটুকু দিতে হয় যে এটা আপনি করবেন বা আপনারা করবেন বা আপনারা এটা করতে পারবেন না। ওই ক্ষেত্রে আমি মনে করি যে কি আমি অনেক বিশাল একটা গুরু দায়িত্বে আছি এবং আমাকে দিয়ে আমার চলাফেরা, আমার আচার আচরণ, আমার সকল অ্যাক্টিভিটিসের ওপরেই আমার সংগঠনের ভাবমূর্তি নির্ভর করছে। এই যে আমাদের গত বছর করোনার একটা অনেক খারাপ সময় গিয়েছে এবং আমরা এখনো এই করোনার প্রভাবের মধ্যে আছি। আপনাদের সংগঠন থেকে কি আমাদের মানে করোনার এই সিচুয়েশনে কিছু করা হয়েছে? আমাদের সংগঠন থেকে গত বছরের মার্চ মাসের
থেকেই তো কোভিড এবং লকডাউনের পর্বটা শুরু হয়েছে আমাদের দেশে, তাই না? আর এর পরপরই আমরা বাংলাদেশের তো সকল সংগঠনেই এগিয়ে এসছে, ত্রাণ বলুন, খাদ্য সামগ্রী উপহার বলুন, বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে এসছেন সাধারণ সদস্য, সাধারণ মানুষ, সকল সংস্কৃতি কর্মী, ইভেন এবার সরকার তো করেছেনই। তো তখন আমরা যেই কাজে নেমেছি, যেই কাজ আমরা করেছি, যে বিপুল পরিমাণে সাহায্য সহযোগিতা পেয়েছি এবং দিয়েছি, এটা আমার কথা নয়, বাংলাদেশের অনেক বড় বড় সংগঠন, অনেক বড় বড় সাংগঠনিক ব্যক্তিত্ব, অনেক বড় বড় শিল্পীরা, ব্যবসায়ীরা আমাদের অনেক প্রশংসা করেছেন। আসলে আমরা খুবই চেষ্টা করেছি, আমরা শুধু আমাদের সংগঠন তো মিউজিশিয়ানস কেন্দ্রিক, মানে যন্ত্রশিল্পী কেন্দ্রিক, আমরা যেটা চেয়েছিলাম, আমরা সর্বস্তরের সংস্কৃতি কর্মীদের সাহায্য করব, ওরকম একটা এটেম নিয়ে আমরা নেমেছিলাম এবং আমরা ওভাবে কাজ করে গেছি। আমরা যে সকল খাদ্য সামগ্রী উপহারগুলো দিয়েছিলাম, আমি ত্রাণ শব্দটা এখানে ইউজ করতে চাই না, যেহেতু আমরা শিল্পী, আমাদের একটা সম্মান এখানে সর্বক্ষেত্রেই বিরাজমান এবং লোকে আমাদেরকে একটা অন্য স্টেজে দেখে, অন্য পর্বে চিন্তা করে, সেখানে ত্রাণ শব্দটা খারাপ বলছি না, তবুও এখানে আমি উপহার শব্দটা ইউজ করি। আমরা প্রথমে যেটা চেয়েছিলাম সেটা কি, আমরা যেটা করব চট্টগ্রামের সকল স্তরের সংস্কৃতি কর্মীদের নিয়ে করব। যেমন আমাদের এখানে আমরা মিউজিশিয়ানস হয়েছে কিছু, আমাদের এখানে আবৃত্তি শিল্পী আছে, আমাদের এখানে নৃত্যশিল্পী আছে, আমাদের এখানে বাচিক শিল্পী আছে, আমাদের এখানে নাট্যকর্মী আছে, হ্যাঁ, তো কণ্ঠশিল্পী আছে, সবাইকে মিলে আমরা কিছু করব ভেবেছিলাম। আমরা কিন্তু ওটা করার চেষ্টা করেছি এবং যতটুকু সাধ্য সকলের জন্য করেছি। এর বাইরে এখনও অবধি আমরা আমাদের সংগঠনের সদস্যদের জন্য, আমাদের তো প্রায় 300 জনের কাছাকাছি আমাদের বর্তমানে সদস্য আছে। আর আপনারা তো জানেন আমাদের সংগঠনটা কিন্তু রেজিস্টার্ড সংগঠন, আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের থেকে অনুমোদিত একটি সংগঠন। আমরা যাবতীয় যেসব অনুদানগুলো সরকারের পক্ষে থাকে, আমরা আমাদের অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করে আমরা তা পেয়ে থাকি এবং আমরা খুব সুচারুভাবে আমাদের সংগঠনের সকল দায় দায়িত্বগুলো চালিয়ে আসছি। আশেপাশে আমাদের অঙ্গ সংগঠন যারা আছে, বিভিন্ন অন্যান্য সংগঠনগুলো মিউজিক রিলেটেড, ওরা আমাদেরকে দেখে অনেক কিছু শিখেও আমাদের থেকে নিয়ে ওরা এগোয়, বিভিন্ন কাজগুলো করে। আর আমরা যেহেতু আমরা সবসময় চেয়েছি কি, আমরা সৃজনশীল কাজগুলো করব, সৃজনশীল একটা অনুষ্ঠান করব, যেখানে একটা ক্রিয়েটিভিটি থাকবে, যেখান থেকে লোকে কিছু শিখতে পারবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন এখানে আমরা আমাদের সংগঠনের বেশিরভাগ মিউজিশিয়ানসরা হয়তো রাত জেগে কাজ করে, অনেকে এটাকে অন্য চোখে দেখে, কিন্তু আমরা বেসিক্যালি সৃজনশীল কিছু কাজ করার চেষ্টা করে থাকি, যেটাতে একটা ক্রিয়েটিভিটি থাকবে। এবং আমাদের মিউজিশিয়ানসরা চট্টগ্রামের, আমাদের সংগঠনের সদস্যরা ঢাকাতে নয়, শুধু পুরো বাংলাদেশে বিভিন্ন পজিশনে আছে, যারা যেই পজিশনের উপর আসলে পজিশন নেই। আমাদের চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার মেম্বাররা ঢাকাতে এখন ভালো ভালো পজিশনে জাতীয় পর্যায়ে সকল শিল্পীদের সাথে একদম পার্মানেন্টলি কাজ করছে। প্রতিদিনেই, প্রতি মুহূর্তেই টেলিভিশনের পর্দায় দেখা যায়, বিভিন্ন চ্যানেলগুলোর পর্দায় দেখা যায় এবং ওনারা আসলে ওনাদের সম্মানের একদম চূড়ান্ত পর্যায়ে গেছেন। এটা আমাদের জন্য গর্ব যে আমাদের সংগঠনটা আমরা সাংগঠনিকভাবে সুচারুরূপে এবং সৃজনশীলতার মাধ্যমে চালাতে পেরেছি বলে, আমাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে কিন্তু আমাদের একজন শিল্পী এভাবে উঠে এসে আজকে ঢাকাতে অবস্থান করছেন, কেন্দ্রে অবস্থান করছেন এবং জাতীয় মাপের সকল ধরনের বড় বড় শিল্পীদের সাথে আমরা, যেমন আমরা বড় মাপের বলতে আমরা চিনি সাবিনা ইয়াসমিন ম্যাম, রুনা আলম ম্যাম, আর এদিক দিয়ে আমরা পুরুষ শিল্পীদের মধ্যে অনেকে আছে, সুবীর নন্দী স্যার থেকে শুরু করে যাদের নাম বলুন না কেন, ব্যান্ড সেক্টরের মধ্যে বাচ্চু ভাই চলে গেলেন, কুমার বিশ্বজিৎ, এরকম যারা আছেন সকলের সাথে কিন্তু আমাদের চট্টগ্রামের মিউজিশিয়ানসরা, আমাদের সংগঠনের সদস্যরা কিন্তু খুব বীর দর্পের সম্মানের সাথে কাজ করে যাচ্ছে। তো সেই হিসেবে আমরা এই যে আপনি যেটা নিয়ে কথাটা তুললেন, সেটা হচ্ছে আমরা কতটুকু কী করতে পেরেছি। আমরা এখনও পর্যন্ত কিন্তু আপামর ঢাকা চট্টগ্রাম মিলে আমাদের সদস্য যারা আছে, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে কিছু না কিছু করার জন্য। এবং এই মিউজিকের পাশাপাশি বর্তমান এই সিচুয়েশানটা কাটিয়ে ওঠার আগ পর্যন্ত আমরাও আমাদের সংগঠন থেকে বিভিন্ন ধরনের স্টেপ নিয়েছিলাম, যাতে মিউজিশিয়ানসরা, যেমন ধরুন আমরা একটা বিকল্প একটা বাজার আমরা একটা চিন্তা করেছিলাম, ডোর টু ডোর হোম ডেলিভারি সার্ভিসের চিন্তা করেছিলাম। ওটা কাজ আমাদের বেশ কিছুদিন চলেছে, ওখানে আমাদের বেশ কিছু মিউজিশিয়ানস ওখান থেকে আর্ন করেছে, পাশাপাশি যেহেতু মিউজিক বন্ধ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা চালিয়েছি, করে যাচ্ছি। সেটা শুধুমাত্র আমাদের সংগঠনের সদস্যদের জন্য নয়, শুধুমাত্র যন্ত্রশিল্পী বা মিউজিশিয়ানসদের জন্য নয়, আপামর সংস্কৃতি কর্মীদের জন্য। ডোর টু ডোর যে কাজটা আপনারা করেছেন, এটার মেইন কাজটা কি ছিল?
ওটা ছিল আমাদের দৈনন্দিন খাদ্য তালিকাতে যা যা প্রয়োজন হয় একটা পরিবারে। খাদ্য তালিকার মধ্যে যা যা থাকে বেশিরভাগ আইটেমগুলোই, দ্রব্য সামগ্রীগুলো আমরা ওই লিস্টে ছিল। ওখানে আপনি সবজিও ধরতে পারেন, ওখানে চাল ডালও আপনি রাখতে পারেন, তেল মরিচ মশলাও থাকতে পারে ওখানে, এই জাতীয় বিভিন্ন। এবং যখন দেখা যাচ্ছে ফলের সিজনে বিভিন্ন কোয়ালিটির ফলগুলো, আমাদের একটা অনলাইনে একটা নাম্বার ছিল, অনলাইনে বিভিন্ন জনের মধ্যে যোগাযোগ করতো, আমরা সেটা খুব সামাজিক দূরত্ব মেনটেনের মাধ্যমে ডেলিভারি দিয়ে এসেছি। আমাদের সদস্যরা করেছে, পাশাপাশি আমরা কিছু প্রয়োজনে দেখা গেছে সদস্যরা পাচ্ছে না, অন্য ধাঁচের আমাদের কিছু এটা কী বলবো, ক্রু বলি আমরা, ওরা রিলেটেড আমাদের সাথে, ওদেরকে দিয়েও আমরা বিভিন্ন কাজ করেছি, যেটাতে যেই লাভটুকু হয়েছে সেটা আমাদের সংগঠনের সদস্যদের ওই সময় যাদের প্রয়োজন ছিল ওদের মধ্যে এটা বিতরণ করা গেছে। আপনি তো একটা সংগঠনের সভাপতির দায়িত্বে আছেন, অনেক বড় একটা দায়িত্ব। এই দায়িত্বটা পালন করতে আপনার কেমন লাগে? খুবই ভালো লাগে, হ্যাঁ খুবই ভালো লাগে। এটা যেমন একটা দায়িত্বশীল একটা পদ, তেমনি সম্মানের একটি পদ, সব কিছু মিলে খুব ভারী একটা বিষয়, ভারী একটা দায়িত্ব। তো ভারী কিছু নিতে আসলে আমার ভালো লাগে। দায়িত্বশীল হওয়া, দায়িত্ব ঠিকমতো মেনটেন করা, পালন করে যাওয়া, সেটা খুবই একটা কঠিন কাজ, তবে আমার ভালো লাগে এই ধরনের কাজগুলি করতে। মঞ্চে তো অনেক প্রোগ্রাম করেছেন, এই যে মঞ্চে প্রোগ্রাম করার সময় মিউজিকটাই কিন্তু গানের একটা প্রাণ, গানের প্রাণটা মিউজিক থেকে আসে। আপনাদের মিউজিকের কারণে কিন্তু দর্শকরা মানে মুগ্ধ হয়। এই যে দর্শকরা মুগ্ধ হয়ে আপনাদেরকে ওয়ান্স মোর কথাটা বলে, তখন আপনাদের কেমন লাগে? বিশাল অনুভূতি হয় তখন বুঝতে পারি যে আমি যে চেষ্টাটা করছি, যে শ্রমটা ওখানে দিচ্ছি, ওটা একদম পাই টু পাই দিচ্ছি, 100% দিচ্ছি, না হলে রিপ্লাইটা আসতো না। ওটা যদি না হয়, একজন কণ্ঠশিল্পী যিনি গান গাচ্ছেন উনিও অনুপ্রাণিত হবে না, এবং উনিও বুঝবে না যে আসলে ওনার গানটা কতটুকু গেছে। আমরা মিউজিশিয়ানসরা যারা বা আছি ওনার সাথে, ওনার গানটাকে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি, আমরাও বুঝবো না যে এটা কতটুকু যাচ্ছে। যখন এই ধরনের ওয়ান্স মোর বলে, তখন আসলে ভালো লাগে যে সার্থক হচ্ছে এই ডেলিভারিটুকু দেওয়াটা, এই গানটার সাথে বাজানো বা এই গানটা গাওয়া বা এই পরিবেশনাটা আমাদের জন্য সাকসেস। সেটাই। রাতের তো আপনাদের বেশিরভাগ কাজই যেহেতু রাতের প্রোগ্রামের মধ্যে যায়, আপনার কি কখনো মানে এই কাজটা রাতে করছেন খারাপ লেগেছে? দেখুন, কোনো কাজই তো আসলে খারাপ না, কোনো কাজে ছোট করে দেখার কোনো স্কোপ আসলে নেই। তবে এটা ঠিক, একটা লোকের স্বাভাবিক জীবনযাত্রা, রাতে ঘুম, দিনে কাজ করা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের এই ইন্ডাস্ট্রির, বিশেষ করে যারা ঢাকা বলুন, চিটাগং বলুন, সমগ্র বাংলাদেশ বলুন, অথবা সমগ্র পৃথিবীতে বলুন, যেভাবে মিউজিক করে যাচ্ছে, কেউ রাত জেগে করছে, কেউ দিনের বেলায় করছে। তো আমাদের এখানে তো আসলে গান বাজনার সেক্টরটাতে দিনের বেলাও গান বাজনা হয়, রাত্রেও হয়, আপনারাও জানেন। তো রাত্রের কিছু জমকালো যে প্রোগ্রামগুলো, এগুলো আমাদের রাতের প্রোগ্রামটাই হয়, যেহেতু আলোকসজ্জার একটা ব্যাপার থাকে, ওটাকে আমরা সেই কারণে জমকালো বলি। তো ওটাতে আসলে সব দিকে মিলিয়ে ওইটা একটা টাইমিং রেস্ট্রিকশন অবশ্যই দরকার। কিন্তু আমাদের এখানে পরিবেশের কারণে, আমাদের যে পরিবেশটা, আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের সব কিছু মিলিয়ে যে প্রেক্ষাপটটাতে আমরা এখন পড়ে গেছি, সেটা আসলে রাত জেগেই বেশিরভাগ কাজগুলো করতে হয়। তারপরেও যেভাবে হোক, আসলে এটা একটা মনের একটা আনন্দের, বিনোদনের একটা বিষয়। তো হয়তো একটা শিল্পী তিনি রাত জেগে গান না গেয়ে বা রাত জেগে না বাজিয়ে অন্য কোনো কাজে যদি রাত জেগে লিপ্ত থাকতো, খুব তাড়াতাড়ি হয়তো উনি শারীরিকভাবে অসুস্থ বা মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে পারতেন। বাট আমরা চিন্তা করি, বা আমি নিজেও চিন্তা করি, গান বাজনার যারা আছে তারা সারা রাত জেগে থাকলেও, সারাদিনে যদি 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমায়ও, তারপর উনি সুস্থ থাকে। হ্যাঁ, উনি পরিবারের, সমাজের, সংসারের সকল কাজ কিন্তু করে যাচ্ছে, কোনো দিকে উনি কিন্তু অবহেলা করছেন না। তো সেই ক্ষেত্রে বলা যায় যে গান বাজনার ক্ষেত্রে আসলে সারা রাত জেগে বাজালেও এটা সার্থকতা আছে। আমাদের অনেকের মধ্যেই দেখা যায় মানে সাউন্ডের জন্য অনেকের কিন্তু মাথা ব্যথা হয়ে যায়। হ্যাঁ, আপনি তো মিউজিশিয়ান, আপনার কি কখনো এরকম হয়েছে আপনি মিউজিক বাজাচ্ছেন কিন্তু আপনার এদিকে খুব মাথা ব্যথা করছে, আপনি তাল বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা হচ্ছে কি আসলে সাউন্ড সিস্টেম, ওটাও তো একটা শিল্প, ওটা একটা আর্ট। তো ওটাতেও ওই কাজটাও যারা করেন ওনারাও হয়তো, আপনারা হয়তো সময় হলে ওনাদের সাথেও আপনারা বসবেন,
ওনারাও কিছু বলবেন, তো আমিও কিছু বলি। তো একটা অনুষ্ঠানে গেলে আসলে সব কিছু মিলে একটা পরিপূর্ণতা আসে। একটা গান, একটা শিল্পী, কণ্ঠশিল্পী গান গাইবেন, একজন যন্ত্রশিল্পী বাজাবেন, একজন সাউন্ড শিল্পী, শব্দশিল্পী, উনি শব্দটা আমাদেরকে কন্ট্রোল করবেন এবং দর্শক পর্যন্ত পৌঁছে দেবেন। তো ওই ক্ষেত্রে সব কিছু একটা ব্যালেন্সের ব্যাপার আছে। সাউন্ডটা ওই শব্দশিল্পী এমনভাবে উনি ডেলিভারি দেবে না যেটাতে করে ধরুন আমি বাজাচ্ছি, আমার ওটা কষ্ট লাগছে, তখন আমার যদি লাগে, আমার যদি মনে হয় সাউন্ডটা লাউড হচ্ছে, তখন আমরা এটা বলে নিই, বলে এটা আমরা ম্যানেজ করে নিই। আর অনেক সময় অনেক প্রোগ্রামে দেখা যাচ্ছে কি দর্শকদের মধ্যে অনেকে চিৎকার করছে বা অবজেকশন দিচ্ছে যে এই সাউন্ড বেশি হচ্ছে, ওটা হচ্ছে, তখন আমরা ওটা কথাবার্তার মাধ্যমে ওটা আমরা আবার ব্যালেন্স করে কন্ট্রোল করে আবার জিনিসটা প্যারালালি মানে সব কিছু মিলে একটা শ্রুতিমধুর হয় মতো জিনিসটা আমরা তখন সরবরাহ করার চেষ্টা করি। আরেকটা জিনিস আমি বলি পাশাপাশি, সেটা হচ্ছে কিছু কান আছে, কিছু লোকের বিষয় আছে যারা ওভার রিয়েক্ট করে। তো ওই ক্ষেত্রে ওটা আসলে তো উদাহরণ, তো উদাহরণ ওটা এক্সেপশন বলে ওটা উদাহরণ পর্যায়ে আনা উচিত না আর কি। এরকম দেখা যাচ্ছে কি সাউন্ড ঠিকই আছে, একজন উঠে বললে বিশাল সাউন্ড হচ্ছে, সেই পাগল হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়েছে, এটা মানসিক ব্যাপার, ম্যান টু ম্যান ভ্যারি করে বিষয়গুলো। তবে আমরা সবসময় চেষ্টা করি একজন শব্দশিল্পী, একজন যন্ত্রশিল্পী বা একজন কণ্ঠশিল্পী সবাই মিলে একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য। এটাই। 25 বছর আপনি কাজ করছেন, এই যে 25 বছর আপনি কাজ করছেন বিভিন্ন মঞ্চে বা টেলিভিশন পর্দায়, এই 25 বছরের সবচেয়ে মজার অভিজ্ঞতা কি ছিল আপনার? এই 25 বছর মজার অভিজ্ঞতাগুলো বলতে আমরা রাত জেগে অনেক সময় গভীর রাতে কক্সবাজার থেকে শো করে আসি। আবার এমনও গেছে আমরা ঢাকায় শো পড়েছে, গভীর রাতে আমাদের এখান থেকে রওনা হতে হয়েছে চট্টগ্রাম থেকে। তো ওরকম রাস্তায় কিছু ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটেছে। আবার অনেক সময় মঞ্চে বাহবা দেবার কিছু বিষয় খুব মনে দাগ কেটে যায়, অনাকাঙ্ক্ষিত বলবো না, এটা অনাকাঙ্ক্ষিত হলেও খুব আনন্দের, এমন কিছু বিষয় আছে। এরকম আসলে 25 বছরের মধ্যে অনেক বিষয় রয়ে গেছে যেগুলো বলতে গেলে আজকে সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, তারপরেও বলি একটা ছোট্ট ঘটনা, সেটা হচ্ছে আমরা একবার কক্সবাজার থেকে আসছিলাম একটা শো করে, একটা কর্পোরেট শো ছিল। কর্পোরেট শো তখন আমাদের ধরুন শোটা শুরু হয়েছে রাত 8টার দিকে, শেষ হয়েছে 12টার ভেতরে শেষ হয়ে গেছে। তো শো শেষ করে আমরা একটু আড্ডা ফাড্ডা মেরে, আমাদের পার্সোনাল গাড়ি ছিল, পার্সোনাল ভেহিকেল ছিল, আমরা আরও 1-1.5 ঘন্টা কাটিয়ে ওখানে আড্ডা মেরে খাওয়া দাওয়া করে আমরা স্টার্ট দিয়েছি। এর মধ্যে ধরুন প্রায় এটা কোন জায়গা বলবো, এটা কক্সবাজারের আর চট্টগ্রামের ঠিক মাঝামাঝি, দুদিকেই হচ্ছে পাহাড়, একদম ঘন অন্ধকার। ওরকম একটা জায়গাতে একদিন আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল, বুঝছেন। তো ওই সময় একটা আমরা ভৌতিক জিনিস চোখে পড়েছিল, যেটা আমি আসলে বিশ্বাস করতাম না এইসব বিষয়গুলো। একটা শ্যাডো সামনে দিয়ে, আমি এই আজকে যে কথাটা বলছি এটা আসলে আমি কাউকে কখনো শেয়ার করিনি, মিউজিশিয়ানস বা শিল্পীদেরকে, আমার পরিবারেও বলিনি আমি, কারণ যেতে হয় বিভিন্ন সময় এদিক ওদিক করতে হয়। এটাতে এই কথাগুলো বললে হয়তো দেখা যাবে যে অনেকে বিমুখ হয়ে যাবে, লেস ইন্টারেস্টেড হয়ে যাবে। একটা ছায়া, ছায়াটা আমরা গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে, তো অনেকক্ষণ ড্রাইভার নেমে গাড়িটা চেষ্টা করছে, ওটা চেষ্টা করছে, আমি বেরিয়ে হয়ে এসেছি। তো আমাদের ওখানে ফিমেল আর্টিস্ট ছিল, আমি বলছি না কোনো ফিমেল আর্টিস্ট বের হওয়ার দরকার নেই, এরকম একটা নির্জন রাস্তা, চারিদিকে অন্ধকার, একটা দুটো গাড়ি হুট করে আসছে যাচ্ছে, ওই আলোটুকুই আসছে আর যাচ্ছে। আপনার গাড়ির হেডলাইট? আমার হেডলাইট একবার জ্বলছে একবার নিভছে ওই অবস্থায়। হ্যাঁ, তো এক পর্যায়ে হয়েছে কি হেডলাইটও নিভে গেছে। এখন ড্রাইভার এটা করছে ওটা করছে, কোনো রকমে কিছু করতে পারছে না। আদার্স অনেক মিউজিশিয়ান শিল্পী তো ভয় পেয়ে গেছে। আর ওই জায়গাটা ছিল কিন্তু ডাকাতের জায়গা, ডাকাতি হয় ওই জায়গাটাতে, বুঝতে পেরেছেন। যার ফলে আমি করেছি কি নেমে গেছি, নেমে আমি ড্রাইভারকে, আমি সবসময় সামনের সিটেই বসি, সামনের সিটেই ছিলাম, নেমে আমি ড্রাইভারকে বলছি কী ব্যাপার, কী হয়েছে ভাই এসেই। উনি বলছে এটা হয়েছে ওটা হয়েছে, দেখছি চেষ্টা করছি। হ্যাঁ, তখন হলো কি ড্রাইভার পেছনে গেছে, আমি সামনে ছিলাম, গাড়ির সামনের দিকে দাঁড়ানো, একদম সামনের দিকে করে একটু দাঁড়ানো ছিলাম। এদিক থেকে একটা গাড়ি আসছিল, পেছন দিকে একটা গাড়ি আসছিল, আলোটা আমার গাড়ি ছাপিয়ে সামনে যখন গেছে আমি দেখলাম কি একটা
কালো বোরখা পরার মতো একটা বিশাল একটা দেহ জাস্ট হেঁটে, আমার কিন্তু লোম দাঁড়িয়ে যাচ্ছে, হেঁটে রাস্তাটা পার হয়ে গেছে। আমি জাস্ট দেখলাম, দেখে ইন দি মিন টাইম গাড়িটাও কিন্তু ক্রস করে চলে গেছে। গাড়িটা ক্রস করে যাওয়ার পরে আমাদের গাড়ির হেডলাইট জ্বলে উঠেছে। জ্বলে উঠে আমি অনেক চেষ্টা করলাম, কি দেখলাম, কাকে কি বলবো বুঝতে পারছিলাম না। ওখান থেকে আস্তে করে আর এদিক ওদিক না তাকিয়ে গাড়িতে উঠে বসে গেছি। এরপর কি আপনি দেখেছেন আশেপাশে আর কেউ ছিল? কোনো কিছু না, আমি অনেক চেষ্টা করলাম দেখার জন্য। অলমোস্ট তো আমাদের গাড়ির হেডলাইট ছাড়া তখন আর কোনো আলোই নেই। ঝিঝি পোকা ডাকছে, মাঝে মধ্যে হাওয়া হচ্ছে, পাহাড় লাগানো, গাছগুলো হেলেদুলে পড়ছে, গাছের পাতাগুলোর মরমরে আওয়াজগুলো শুনছি। এই সব কিছু মিলে এমন একটা পরিবেশ, যেটা আমি যদি ওই মুহূর্তে গাড়িতে বলি বা গাড়ি স্টার্ট হওয়ার পরেও যদি বলি, হয়তো ড্রাইভারেরও প্রবলেম হতে পারে গাড়ি চালানো। আমি আজও পর্যন্ত ওই জিনিসটা কাউকে বলিনি এই কারণে যে বলতে গেলে ওটাতে প্রবলেম ক্রিয়েট হবে। আমার ফ্যামিলিতে হয়তো সেকেন্ড টাইম বলবে যে সাবধানে বা দরকার নেই, এটা অ্যাভয়েড করো। আমার কো মিউজিশিয়ানসরা বলবে, আমার ব্যান্ড মেম্বাররা বলবে এটা অ্যাভয়েড করুন দাদা, এটা শিল্পীরা বলবে এই বিষয়, এটা একটা ইন্ডাস্ট্রিতে একটা প্রেশার পড়বে। সেই কারণে এটা আমাদের একটা মানে আমার একটা এক্সপিরিয়েন্স আর কি। এটা এই ভূতের গল্পটা শুনে আসলে আমার খুব ভালো লেগেছে। যদি আমি ওই সময় ওই জায়গায় থাকতাম, আমি প্রচুর ভয় পেতাম, কিন্তু আমার এখন প্রচুর মজা লেগেছে। যাই হোক, মজা দিতে পেরেছি তাহলে। ধন্যবাদ। আপনি কি আর কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন? হ্যাঁ, আমি এর পাশাপাশি আছি। আমি সামাজিক সংগঠন করি, পাড়াভিত্তিক সংগঠনও করি। আমাদের যন্ত্রশিল্পী সংস্থা হচ্ছে নগরভিত্তিক সংগঠন, চট্টগ্রাম কেন্দ্রের একটা সংগঠন। আর এর পাশাপাশি আমি লায়নিজম করি, যেটা একটা আপনারা তো জানেন, এটা একটা ইন্টারন্যাশনাল একটা সংগঠন। আমি লায়নিজম করি, আমার ক্লাবের নাম লায়ন্স ক্লাব অফ প্লাটিনাম। ওটার বর্তমানে আমি প্রেসিডেন্টের দায়িত্বে আছি, আমার ওই লায়ন্স ক্লাবটারও। আর এর পাশাপাশি আছি আমাদের পাড়াভিত্তিক কিছু সংগঠন আছে, যেমন ওটা ধর্মীয় সংগঠন। আমাদের হিন্দুদের হিন্দু কালচারের মধ্যে শ্যামা পূজা আছে, শ্যামা পূজা, ওটা একটা চট্টলা সার্বজনীন শ্যামা পূজা একটা কমিটি আছে। ওটার আমি আজকে 3য় বছরের মতো ওটা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এবং ওই পুজোটাও চট্টগ্রামের সবচেয়ে বড় পুজো, 7 দিন ব্যাপী কালী পুজোটা হয়, শ্যামা পুজোটা হয়। ওটার সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করছি 3 বছর আজকে। আর এদিক দিয়ে পাশাপাশি লাইনিজম করছি। এই পরিবার থেকে কি আপনি কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, পরিবার থেকে আসলে আমি খুবই স্বাধীন চেতা ছেলে, একদম ছোটোবেলা থেকে ছিলাম। আমরা 4 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। আমার 2 বোন বড়, আমরা 2 ভাই ছোট। 2 ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। যেহেতু আমি গান বাজনাটা নিয়ে খুবই ছোটোবেলা থেকে আমি খুব এটা পছন্দ করতাম। আমি তো বেসিক্যালি প্রথমে তবলায় বাজাতাম, আমি শেখার আগেই বাজাতে পারতাম। হ্যাঁ, তো ওখান থেকে শুরু করে আমি যখন আমার ঝোঁকটা দেখেছে আমি বাইরের কিছু করার একটা অ্যাক্টিভিটিস আমার মধ্যে আছে, তখন থেকে আমাকে আমার পরিবার থেকে তেমন একটা বাধা দেয়নি। আমি স্বাধীনভাবে এখনও পর্যন্ত করে যাচ্ছি। সঙ্গীত অঙ্গনে আছেন এবং আমাদেরকে সুন্দর সুন্দর মিউজিক উপহার দিচ্ছেন। আমরা আসলে ধন্য যে আপনারা আছেন বলে আমরা সুন্দর সুন্দর গানের সাথে মিউজিকও উপহার পাচ্ছি। আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে? আপনাদের স্টুডিওতে এসে খুবই ভালো লাগছে। বিশেষ করে আমি চট্টগ্রামের ছেলে এবং চট্টগ্রামের নাম দিয়ে, চট্টলা নাম নিয়েই একটা স্টুডিও হয়েছে, একটা চ্যানেল হয়েছে এবং আপনারা এত সুন্দর সুন্দর বিষয়গুলো নিয়ে কাজ করছেন। আমি বিভিন্ন কাজ দেখি, আমি প্রায় সময় দেখছি। আমার আসলে খুবই আমি খুব প্রশংসা করি আপনাদের বিষয়গুলো নিয়ে, আপনাদের কাজগুলো নিয়ে। আর আজকে আপনাদের স্টুডিওতে এসে তো আমি নিজেই অভিভূত এবং আপনার সাথেও কথা বলে বেশ ভালো লেগেছে। এবং চট্টলা টিভিকে আসলে সার্বিকভাবে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি এবং আমি খুবই আনন্দিত। এক কথায় আমি খুবই স্যাটিসফাইড। আমার কথাও আমি বলতে পেরেছি, আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি। আপনিও এমন কিছু প্রশ্ন করেছেন যেগুলো আমার মনের মধ্যে ছিল যে আমি এগুলো নিয়ে কিছু কথা বলি, মিডিয়াতে কিছু কথা বলি, তো আমি পেরেছি। এবং আপনাদের কতটুকু ভালো লাগছে সেটা আমি বলতে পারছি না, তবে আমার ভালো লেগেছে আপনাদের স্টুডিওতে এসে।
আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার উপস্থাপন এবং আপনার প্রশ্ন করার বাচনভঙ্গি আমার খুবই ভালো লেগেছে। আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমার চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সকল সদস্যদের পক্ষ থেকে আপনাকে এবং চট্টলা টিভিকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের নিয়মিত আয়োজন শিল্পীর সাথে আলাপন আজ এ পর্যন্তই। আগামী দিন দেখা হবে অন্য কোনো শিল্পীর সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর চোখ রাখুন চট্টলা টিভির পর্দায়। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।